মার খেতে 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 এক পর্যায়ে হাসিনা পালাইছে। যে আপনার যে শত্রুপক্ষ রয়েছে তাদের সম্পর্কে আপনি দুই এক বাক্যে কি বলবেন? আপনি যখন আমার বাপ মা নিয়ে কথা বলেন, আমার পরিবার নিয়ে কথা বলেন, তখন গিয়ে হচ্ছে যে আমার ভিতরে একটা প্রশ্ন জাগে যে আপনার পারিবারিক শিক্ষাটা কেমন ছিল? কিছু না কিছু একটা হইছে। যে সরকার থেকে বা প্রশাসন থেকে আমাদেরকে মনে হয় বিষয়টা করতে দিচ্ছে না। আর্থিক লেনদেনের একটা সুযোগ নিয়েছেন বলে অনেকে অভিযোগ করেছেন। এই জুলাইকে বেচা কিনা করে হচ্ছে যে আমি আমার জীবনকে চালাইবো না। জুলাই পরবর্তীতে আমি বিভিন্ন সুযোগ সুবিধা নিছি। বুলেট একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে। তো আমি যে গুলি খাইছি এটা আমি বুঝতে পারতেছিলাম না। দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো যাকে মূলত জুলাই যোদ্ধা বলা হয়। আমি আকিব হাসান মাহি, আপনাদের ফটিকছড়ি উপজেলারই সন্তান। এটা হচ্ছে যে আমার পারিবারিক পরিচয় আর কি। অভ্যুত্থান পরবর্তী পরিচয় যদি জানতে চান বা আন্দোলন পরবর্তী পরিচয় জানতে চান, আন্দোলনের সাথে চট্টগ্রাম জেলাতে হচ্ছে সংযুক্ত হওয়া, এখান থেকে সমন্বয়কের দায়িত্ব পালন করা। জুলাই আন্দোলনের আগের মুহূর্তগুলো আপনার কেমন ছিল? অবস্থানটা খারাপ ছিল না, ভালো ছিল। বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে নিজেকে সংযুক্ত রাখতাম। বলা যায় যে আন্দোলনের পূর্ব একটা ব্যস্ততম সময় পার করছিলাম, আন্দোলন পরবর্তীও ব্যস্ত সময় পার করছি। এই আন্দোলনে আসার পেছনে যে কোন কারণটা আপনাকে আকৃষ্ট করেছে? আমার স্বপ্ন থেকেও, আমার স্বার্থে থেকেও আমি দেশের স্বার্থ বা তরুণ প্রজন্মের স্বার্থকে বিশেষ বিবেচনা প্রাধান্য দিয়ে হচ্ছে যে আমার মাঠ পর্যায়ে কাজ করা আর কি আন্দোলনের সাথে। আপনার পরিবারের অবস্থানটা কেমন ছিল? তারা কেমন আপনাকে সাড়া দিয়েছিল? সিটিতে আমি আদৌ আন্দোলনের সাথে সংযুক্ত হচ্ছি কি হচ্ছি না এটা পরিবার প্রথম দিকে হচ্ছে জানতো না। যখন জানতে পারে স্বাভাবিক অন্যান্য গাইডিয়ানের মতো আমার বাপ মাও অনেকটা চিন্তিত ছিল। ৭ই জুলাইয়ের সাথে যখন নিজেকে আন্দোলনের সাথে সংযুক্ত করি আর কি, প্রথম দিকে আমরা অতটা হচ্ছে যে প্রেসারের সম্মুখীন হয় নাই। ১১ তারিখ আমরা বটতলী স্টেশন থেকে হচ্ছে যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের কোটা সংস্কার আন্দোলন শুরু করি। আর স্পষ্ট নির্দেশনা ছিল যে আমরা আন্দোলনকে কোনোভাবে হচ্ছে যে মাঠে নামাতে পারবো না, আমাদের আন্দোলনটা স্থগিত করতে হবে। আমাদের সামনে শত শত পুলিশ ব্যারিকেড দিয়েছিল। তো আমরা একটু চিন্তিত ছিলাম, যেহেতু আমাদের সাথে নারী সহযোদ্ধারা ছিল, আমাদের বোনরা ছিল। এক পর্যায়ে হচ্ছে যে প্রশাসন ব্যারিকেডটা ছেড়ে দিতে বাধ্য হয়। সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে যে প্রশাসন অতর্কিতভাবে আমাদেরকে লাঠিচার্জ করে। তো ওই দিন হচ্ছে যে প্রথম প্রশাসনের সাথে আমাদের পাল্টাপাল্টি, ধাওয়া পাল্টা ধাওয়া, মার খেতে 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 এসে হচ্ছে যে এক পর্যায়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নিজের জীবনটা বাঁচিয়ে নেওয়ার জন্য হচ্ছে যে জায়গা থেকে সরে দাঁড়ায়। আমাদের এক সহযোদ্ধা খান তালাত মাহমুদ রাফি হচ্ছে যে দুই হাতটা প্রসারিত করে জানান দিয়ে যে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, আমাদেরকে এখানেই থামতে হবে, এখান থেকে হচ্ছে যে আবার এগিয়ে যেতে হবে। এবং প্রশাসনকে চোখ রাঙিয়ে কথা বলা, বৃদ্ধাঙ্গুল দেখানো এবং গুলির মুখে দাঁড়িয়ে যাওয়ার যে মুহূর্ত, এটা হচ্ছে যে গভীরভাবে অনুপ্রেরণা যোগায় আর কি। 14 জুলাই যে ব্যাপারটা, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যাদেরকে আমরা খুনি হাসিনা বলে আখ্যায়িত করি আর কি, উনি যখন শিক্ষার্থীদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে, ট্র্যাগিং করে। তো 15 তারিখ আমরা ষোলশহর রেল স্টেশনে আমাদের কর্মসূচি ছিল আর কি। তো আমরা বুঝতে পারি যে ওই দিন আমাদের সাথে কিছু একটা হইতে যাচ্ছে, যেহেতু আমরা রাজপর্যায়ে সরাসরি সরকার বিরোধী আন্দোলন স্লোগান করি, এই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। তো সরকারকে আমরা স্বৈরাচার হিসাবে সে 15 জুলাই কিন্তু আখ্যায়িত করে ফেলি। আমরা আমাদের অধিকার বাস্তবায়নের জন্য যদি নিজের জীবনও ত্যাগ দিতে হয়, সেই ত্যাগটা দিব আর কি। তো 15 তারিখ হঠাৎ একদিক থেকে ধাওয়া আসে। আমরা প্রতিরোধ করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকলেও ফিজিক্যালি আমাদের কোনো কিছু ছিল না। পাথর নিক্ষেপের মাধ্যমে হচ্ছে যে পাল্টা প্রতিরোধ করি। পাল্টি প্রতিরোধে আমাদের বেশ কিছু শিক্ষার্থী আহত হয় আর কি। তো সেদিন হচ্ছে চট্টগ্রামের মাটি থেকে হচ্ছে যে প্রথম এই আওয়ামী লীগ যুবলীগ বা তার সন্ত্রাসী বাহিনীদেরকে হচ্ছে যে প্রতিরোধ করা আর কি। তো এই বিষয়টা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলনের স্পিডটা কিন্তু অনেক গুণ বাড়ে দেয় আর কি। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ভাই, তো ওনার সাথে পরিচয় হচ্ছে যে আন্দোলনের প্রথম জায়গা থেকে হচ্ছে যে আমি আকিব হাসান মাহি মাইকিং এ বা ফ্রন্ট লাইনে বেশি থাকতাম, স্লোগানে নিজের কণ্ঠস্বরের মাধ্যমে হচ্ছে যে এই আন্দোলনকে জাগিয়ে রাখার চেষ্টা করতাম। একটু ক্লান্ত হইলে ওয়াসিম ভাই স্লোগান দিত, ওয়াসিম ভাই ক্লান্ত হইলে আমি স্লোগান দিতাম। এভাবে হচ্ছে যে আমরা পুরো কর্মসূচিটাকে জাগিয়ে রাখি। 16 জুলাই 2 নম্বর গেট এরিয়াতে হচ্ছে যে প্রশাসন লেরিয়ে দেয় আর কি আমাদের উপর আক্রমণ করার জন্য। তো আমরা দাঁড়াতে গিয়ে হচ্ছে যে প্রশাসনের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এগুলোর সম্মুখীন হয়ে আর কি। আমি 4 পাশ থেকে ব্লক হয়ে গিয়েছিলাম, আমার যাওয়ার কোনো রাস্তা ছিল না, যেহেতু চতুর্পাশে হচ্ছে যে
এক পাশে হচ্ছে যে আওয়ামী লীগের অবস্থান, আরেক পাশে হচ্ছে প্রশাসনিক অবস্থান। এক পর্যায়ে দূরের উপর ছিলাম, অনেকটা চিন্তিত ছিলাম যে সামনে ওইটা কি আওয়ামী লীগের অবস্থান নাকি শিক্ষার্থীদের অবস্থান। অনেক আমি প্রশাসনে যে দুরানিটা খাইলাম 2 নাম্বার গেট এরিয়াতে, জুতা টুতা ছিঁড়ে গেছে আর কি। এখন মানে নিজে এক পর্যায়ে কলমা পড়ে ফেলছি যে সামনে যদি এটা আওয়ামী লীগের অবস্থান হয় তাহলে তো আমার জীবন নাই বললেই চলে, আর যদি শিক্ষার্থীদের অবস্থান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ একটা সাহস পাবো, ভরসা পাবো। ফ্ল্যাগটা খুলে হচ্ছে যে ব্যাগের মধ্যে নিই। একটা মালবাহী ট্রাক ছিল, ট্রাকটা দাঁড় করায় হচ্ছে যে এখানে ঢুকে আর কি, এবং ড্রাইভারকে বলি যে আঙ্কেল আপনার সন্তান সমতুল্য আমি, আমাদের জীবন রক্ষা করার দায়িত্ব আপনাদেরই, আমাদেরকে একটু আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করেন, আমাদের স্পটে আমাদেরকে একটু পৌঁছাই দেন। ফ্লাইওভার থেকে নামার পর উনি বুঝতে পারছে যে এটা শিক্ষার্থীদের অবস্থান, যেহেতু তখন স্লোগান হচ্ছিল কোটা না মেধা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। তখন উনি আমাকে বাড়ি দিয়ে বলে, মামা চিন্তিত হবেন না, চলে আসছি, আপনি নামতে পারেন। তো ওনার যে অনুপ্রেরণা এটা আমাকে অন্যভাবে হচ্ছে যে জাগিয়ে তুলে। পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছিল হাতের কাছে, যেভাবে যা পাচ্ছি তা দিয়ে হচ্ছে যে প্রতিরোধ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। প্রশাসন ওই দিক থেকে হচ্ছে যে গুলি ছুড়ে আর কি। প্রথমে তারা স্টাউন গ্রেনেড নিক্ষেপ করে আমাদেরকে দমিয়ে রাখতে পারছে না, পরবর্তীতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তো ওই জায়গা থেকে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি। টিয়ার গ্যাসের যে ধোঁয়া এটা আমাদেরকে শারীরিকভাবে হচ্ছে ইফেক্ট করে। কিছু ময়লা আবর্জনা হাতের কাছে ছিল, কাগজ, এগুলোতে আগুন জ্বালিয়ে হচ্ছে যে আমরা আগুনটা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছিলাম। শুরুতে হচ্ছে যে আঘাত পায় হচ্ছে যে ছাত্রলীগের কিছু ছেলে পেলে যখন ধাওয়া দিছিল, তাদের যে কিছু লাঠি ছিল স্টাম্প টাইপের, এই স্টামের বাড়ি হচ্ছে যে হাতের ডান পাশে লাগে আর কি। এটা মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছিলাম। কিছু সময়ের জন্য মনে করেছিলাম যে হাতটা ভেঙে গিয়েছে। তো হঠাৎ দেখলাম যে ওয়াসিম ভাই মাটিতে পড়ে গেছে। তো জিনিসটা মেনে নিতে পারতেছিলাম না, মানে কি হইলো, মানে উনি কি টিয়ার গ্যাসে আক্রমণ হওয়ার কারণে সেন্সলেস হয়ে গেছে নাকি অন্য খারাপ কিছু হয়েছে আর কি। যাওয়ার সময় দেখি হচ্ছে যে আমার ডান পা থেকে ব্লাড বের হচ্ছে। তো আমি যে গুলি খাইছি এটা আমি বুঝতে পারতেছিলাম না, মানে দেখতেছি অটোমেটিকলি হচ্ছে ব্লাড পড়তেছে আর কি। তো প্যান্ট উপরে তোলার পর দেখতে পারতেছি মানে ছোট ছোট বুলেট। তো জানতে পারলাম যে এটা রাবার বুলেট। আত্মরক্ষার সুযোগ একদমই ছিল না। ওই মুহূর্তে হচ্ছে যে রেড কিচেনের কিছু দায়িত্বশীল ভাইয়ারা হচ্ছে যে আসছে, আসার পর হচ্ছে যে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা তারা হচ্ছে যে আমাদেরকে দেয় আর কি। যদি সাথে সাথে ওয়াসিম ভাইকে রেস্কিউ করতে পারতাম তাহলে হয়তো উনি আমাদের মাঝে বেঁচে থাকতো আর কি। তো উনার বডিটা যখন তুলতে যায় তখন দেখে হচ্ছে যে উনি মানে বুলেট একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে, ওইভাবে বলা যায় আর কি। দুই পাশে হচ্ছে যে অতিরিক্ত ব্লাড। তো আমরা ওনাকে মানে ধরতে পারতেছিলাম না। আমাদের সহযোদ্ধা আরো যারা ছিল আর কি, আমরাও আহত, এরপরও কি করবো, যেহেতু আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, যে ভাইটা 15 তারিখ একসাথে স্লোগান দিছে সেই ভাইটা আজকে মাটিতে পড়া। উনি উনি কথা বলতে পারতেছে না, ওনার কোনো সেন্স নাই, ওনার কোনো রেসপন্স পাচ্ছি না। তো ওই ভাইয়ের শরীর আমরা হাত দিয়ে হচ্ছে তুলতেছি। তো ওই পরিস্থিতিটা আসলে মেনে নেওয়ার মতো বিষয় ছিল না, বা স্বাভাবিক কোনো বিষয় ছিল না আর কি। তো প্রশাসন এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সন্ত্রাসী বাহিনীরা আমাদেরকে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে এক পর্যায়ে মানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তরোয়া ভাই হচ্ছে যে গুলিবিদ্ধ হয়। আর 18 তারিখের পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে গেছে যে আমরা কোন মেডিকেলে নিব, কোন মেডিকেলে নিলে আমরা প্রপারলি চিকিৎসা পাবো, ওই বিষয়টা বুঝতে পারতেছিলাম না আর কি। কারণ 16 তারিখের একটা ইনফরমেশন আমরা পাইছিলাম হচ্ছে যে শিক্ষার্থীরা যারা আহত হয়ে মেডিকেলে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছে তাদেরকে মেডিকেলে গিয়ে হচ্ছে যে সন্ত্রাসী বাহিনী হচ্ছে যে আক্রমণ করতেছে আর কি। তো জঘন্য একটা পরিস্থিতি। পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে জানতে পাই যে হচ্ছে যে পার্ক ভিউ হসপিটাল শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে। পার্ক ভিউ হসপিটালে ভাইয়াকে নিয়ে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2টা শিক্ষক আসে আর কি। তো হৃদয় তরুয়া ভাইয়ের অবস্থান জানার পর মানে লিটারেলি ওরা এমন ভাবে কান্নাকাটি শুরু করছে মাটিতে বসে। উনি এই পাশে চেয়ার ছিল বাট চেয়ারে বসে নাই, মাটিতে বসে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে মানে মনে হলো যে এটা শিক্ষার্থী না, এটা নিজের সন্তান। তো 18 তারিখে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হচ্ছে যে একটা শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকের আত্মনাদ। আকিব হাসান মাহি, 5ই আগস্ট বিশেষ করে 36 জুলাই যখন শুনেছেন যে বিজয়ের যে মুহূর্ত, সেই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা বলতে গেলে আমার অবস্থান ছিল তখন ঢাকায়। আমি জাস্ট আকাশের দিকে তাকিয়ে মানে গভীর ভাবে চিন্তা ভাবনা করতেছে, মানে কি চিন্তা ভাবনা করতেছে একে অপরে কেউ জানে না, কিন্তু সবাই বলা যায় যে মানসিক ভাবে ভেঙে পড়ছে আর কি। হঠাৎ করে দেখলাম যে একটা গণজোয়ারের আওয়াজ, আচ্ছা। মানে এই আওয়াজটা
বলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এই গণজোয়ারের আওয়াজটা আপনি এটা রিয়ালাইজ করতে পারতেন যদি আপনি সামনে থাকতেন আরকি। সেনাবাহিনীর সাথে আমাদের মুখোমুখি অবস্থান। আমি ১ম হচ্ছে সেনাবাহিনীকে জড়ায় ধরি আরকি, একটা সদস্যকে তখন। আচ্ছা। তো জড়ায় ধরার পর দেখি যে উনাকে যখন ক্রস করলাম তখন আমরা বুঝতে পারছি যে না, কিছু না কিছু একটা হইছে। নাইলে তো আমাদেরকে ছাড়তো না। উনারা যখন যে মুহূর্তে আমাদেরকে ছেড়ে দিছে তখন আমরা বুঝতে পারতেছি যে না, আমরা হয়তো অবশেষে আমাদের যে লং লক্ষ্যে। মার্চ, আমাদের যে বিজয়ের মুহূর্ত এটা আমরা উপভোগ করতে যাচ্ছি আরকি। তো উনাকে ক্রস করার পর সবাই জাস্ট একটাই স্লোগান দিচ্ছে, "স্বাধীন, স্বাধীন, স্বাধীন।" জাস্ট এটাই হচ্ছে যে স্লোগানটা শুনতে পাচ্ছিলাম আরকি। আমি ১ম আব্বুকে কল দিই যে, "আব্বু আমরা সফল। আপনি তাড়াতাড়ি টিভি দেখেন, হাসিনা পালাইছে।" জাস্ট এই মুহূর্ত মানে আমি তখন কান্না করতেছিলাম। চোখের অবস্থা হচ্ছে যে অটোমেটিক্যালি পানি পড়তেছিল। মনে পড়তেছিল যে আমার সহযোদ্ধাদের কথা। আমার সহযোদ্ধা যদি আমার পাশে থাকতো, তাইলে ওরাও তো এই ধরনের একটা আনন্দ উপভোগ করতে পারতো। কিন্তু আমার সহযোদ্ধারা তো আমার পাশে নাই। তারা তো আমার আগেই হচ্ছে বিদায় নিছে আরকি। আমার সহযোদ্ধাদের সাথে আমার ডিফারেন্স ছিল হচ্ছে তারা অরিজিনাল বুলেট খায়, আমি হচ্ছে রাবার বুলেট খাই আরকি। সো ওই দিনের মুহূর্ত শহীদদের কথা খুব মনে পড়তেছিল। আমার ভাইদের কথা খুব মনে পড়তেছিল। তারা থাকলে হয়তো তারাও এই যে হাসিনার পতন এটা দেখতে পাইতো। আমি এটুকু বিশ্বাস করি সবচেয়ে খুশি তারা হইতো। তারা সবচেয়ে বেশি খুশি হইতো। তারা বিজয়টাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারতো আরকি। তো ওই মুহূর্তে একটা কথা মনে পড়তেছিল যে এদের যে রক্ত, এই রক্তের বিনিময়ে যে আমরা এই গণঅভ্যুত্থানের কথা বলছি বা এই স্বাধীনতার কথা বলছি। যেমনে হোক এই রক্তের যে মজ্জাটা এটা আমাদেরকে ধারণ করে রাখতে হবে। ২ বছর হয়ে গেছে। এই জুলাই আন্দোলনের ২ বছর পূর্ণ হয়েছে কাছাকাছি। তো এই যে পরবর্তী সময়ে মানে আপনাদের আইনি সহযোগিতা বা শারীরিক অবস্থা, বর্তমান প্রেক্ষাপটটা আসলে কেমন যাচ্ছে? দিনটা কেমন যাচ্ছে? দীর্ঘ ১৭ বছর আমাদের বাংলাদেশের মানুষের সাথে যা হয়েছে, এটা মোটেও ভালো কিছু হয় নাই। হয়তো এটা আচ্ছা। প্রকাশ পায় নাই। জি। সো এই জায়গা থেকে বড় একটা পরিবর্তন বা নতুন বাংলাদেশের কথা আমরা চিন্তা ভাবনা করছিলাম। হয়তো একটা গণঅভ্যুত্থান তখন আমাদেরকে হুট করে আমাদের যে আশা আকাঙ্ক্ষা বা বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা আ অল্প সময়ে বাস্তবায়ন করতে পারে নাই। বাট আমরা এটুকু বিশ্বাস করি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রতিটা শ্রেণীর মানুষের যে আশা আকাঙ্ক্ষা, শহীদদের যে আত্মত্যাগের যে আশা আকাঙ্ক্ষা জি। এগুলো বাস্তবায়ন হবে। আন্দোলনের যে উদ্দেশ্যটা ছিল আ সেটা কতটা বাস্তবায়ন হয়েছে এবং এই নতুন যে স্বপ্নের বাংলাদেশ সেটা কেমন দেখছেন? আর সাধারণ মানুষের জন্য আপনার বার্তাটা কি? আমাদের আন্দোলনের শুরুর যাত্রাটা ছিল হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন আরকি। আচ্ছা। তো এর পরবর্তীতে এটা ৪ দফাতে গিয়েছে। ৪ দফা থেকে ১ দফা, ১ দফা থেকে ৯ দফা, হুম। আবার ৯ দফা থেকে ১ দফা সরকার পতন আরকি। আ আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ১ম এ সরকার পতন আন্দোলন ছিল না। আচ্ছা। আমাদেরকে বাধ্য করেছে এটা সরকার পতন আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য আরকি। অনেকে এখন অভ্যুত্থান পরবর্তীতে আলাপ দিতে চায় যে এটা আ ডিপ স্টেটের একটা চাল, এটা আচ্ছা। কিচেন ক্যাবিনেটের একটা চাল, এটা আমেরিকার একটা ষড়যন্ত্র বা এটা হচ্ছে যে পাকিস্তানের একটা ষড়যন্ত্র আরকি। হুম। দেখেন, বাংলাদেশের মানুষই কিন্তু ৫ই আগস্ট রাস্তায় নামেছে। আচ্ছা। এখানে আমেরিকা থেকে কোনো মানুষ বাংলাদেশে আসে নাই বা পাকিস্তান থেকে কোনো মানুষ বাংলাদেশে আসে নাই আচ্ছা। আরকি। আমাদের শুরুটা ছিল হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। তো আ আমরা ১৩ তারিখ আমার মনে আছে ১৩ জুলাই আমরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। যে আমাদের আ বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা সরকারের সাথে একটা নেগোসিয়েশন এ যাওয়ার চিন্তাভাবনা ছিল যে সরকার আমাদের দাবিগুলো বুঝুক। তো সরকারের পক্ষ থেকে ওই ধরনের কোনো রেসপন্স ছিল না আরকি। যদি রেসপন্স থাকতো তাহলে আমাদের জুলাই মাসে যে আমরা আন্দোলনের কথা বলি, এটা কিন্তু ওইদিনই কিন্তু আমরা প্রত্যাহার করে নিতে পারতাম। তো রেসপন্স পাই নাই বলে হচ্ছে যে আমরা আন্দোলনটা দীর্ঘায়িত করি। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদেরকে উস্কানিমূলক বক্তব্য এবং তাদের যে প্রচলিত সিস্টেম ছিল, এটা বাংলাদেশের মানুষ মেনে না নেওয়ার কারণে হচ্ছে যে একটা অভ্যুত্থানের দিকে এগিয়ে গিয়েছে আরকি। এখন যে বিষয়টা আপনি বললেন যে আমাদের আন্দোলন পরবর্তী আমরা যে চিন্তাভাবনা করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণের জি। ক্ষেত্রে, এই জায়গায় আমরা কতটা সফল আরকি। এই জায়গায় আমার অনেকটা আক্ষেপ আছে আরকি। আমরা অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের প্রতিটা মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে চাওয়া পাওয়া ছিল বা আমরা যে স্বপ্ন দেখছিলাম এই বাংলাদেশকে নিয়ে আরকি। এই স্বপ্নটা অনেক দিক দিয়ে হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হচ্ছে না আরকি। ন্যায় বিচার, সুশাসন, জবাবদিহিতা, আ সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য এখনো অনেক কাজ বাকি। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হচ্ছে যে
আমরা সততা এবং ন্যায়ের সাথে হচ্ছে যে যদি এগিয়ে যাই, এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। মানে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে শিক্ষার্থী যারা আছে, যুব সমাজ যারা আছে, তাদের জন্য আপনার থেকে বার্তাটা কি থাকতে পারে? আর তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে আপনারা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। দেশের জন্য আপনাদেরকে অনেক কিছু দেওয়া বাকি। আপনারা যেহেতু এই দেশেরই নাগরিক, আপনারা দেশপ্রেমের যে বিষয় এটা নিজেদের মধ্যে গড়ে তুলুন আর কি। সেই জায়গা থেকে অনেক সমালোচনা থাকবে, কাজ করার পরিপ্রেক্ষিতে অনেক বাধা থাকবে। আচ্ছা, আমাদের এমন একটা সমাজে বসবাস করি, আপনি সমালোচনার বাইরে গিয়ে কাজ করতে পারবেন না। আপনি সমালোচিত হয়েছেন নাকি? আমারও অনেক বাধার সম্মুখীন হয়েছি, বাট আমি আমার জায়গা থেকে একটা বিষয় আমাকে গভীরভাবে উপলব্ধি করাই যে আমি অন্যায় কোনো কিছু করতেছি না। আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় যদি আমি বলতে চাই আর কি, দেশের কল্যাণে নিজের অবস্থান থেকে তরুণ প্রজন্ম কাজ করে যাবে, এটাই প্রত্যাশা রাখবো আর কি। তো আচ্ছা। সমালোচনা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়, মত পার্থক্য থাকবে কিন্তু বিভেদ নয় আর কি। আমরা আইনকে সম্মান করব, আইনকে শ্রদ্ধা করব। যখন আপনারা একেবারে বিজয়ের ধার প্রান্তে চলে গিয়েছিলেন, যখন সেনাবাহিনীকে আপনি জড়িয়ে ধরেছিলেন, তখন আসলে বুঝতে পেরেছেন যে তারাও কিন্তু আপনাদেরকে সায় দিচ্ছে। তার মানে এটা থেকে এটা প্রমাণ হয় যে আপনি যখন ন্যায়ের পথে থাকবেন, যখন আপনি আসলেই ন্যায়ের পথে থাকবেন, তখন কিন্তু নানান যে বিভিন্ন ধরনের বাধা, সেটিও কিন্তু আপনাকে কি অতিক্রম করা সম্ভব, অতিক্রম করা সম্ভব হবে এবং আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। সুযোগ নিয়ে মানে আমরা এই জন্য আমরা আইনকে সবসময় শ্রদ্ধা করি। শ্রদ্ধা করব। মানে এমন না যে definitely, আইনের লোক, প্রশাসনের লোকেরা আমাদের বিরুদ্ধে। হয়তো exactly, আমরা একটা নির্দিষ্ট কোটায় মানে পৌঁছার আগ পর্যন্ত তারা আমাদের দিয়ে কি একটা ইয়ার মধ্যে রাখবে, ব্যারিকেডের মধ্যে রাখবে। ব্যারিকেডে রাখবে, যখন আমরা আসলে জায়গাটাতে পৌঁছাতে পারবো, তখন তারাও আমাদের কি সহযোগিতা করবে। সহযোগিতা করবে। এটাই আসলে এটা থেকে কিন্তু আসলে শেখার অনেক কিছু আছে, শিকার অনেক বোঝার কিছু অনেক আছে, কিছু আছে। আমাদেরকে অবশ্যই অবশ্যই তরুণ প্রজন্ম দেশের যারা আইনকে আছে বিশেষ করে তারাও বিষয়টা অবশ্যই মাথায় রাখবে যে আমাদের সাময়িকভাবে মনে হতে পারে যে আমাদের সরকার থেকে বা প্রশাসন থেকে আমাদেরকে মনে হয় বিষয়টা করতে দিচ্ছে না। এক্স্যাক্টলি, আসলে আমরা ওই জায়গায় পর্যন্ত আমাদেরকে পৌঁছার যে স্বীকৃতি যে দেওয়ার যে সুযোগ, জি, সেটা তৈরি করার জন্য আমাদেরকেই কাজ করতে হবে। এক্স্যাক্টলি। সাধারণ অনেক মানুষের সাথে আমি কথা বলেছি আপনার বিষয়ে। তো আমাদের যে প্রতিবেদন বিষয়টা মানুষের কাছে পৌঁছাবে, হাজারো মানুষ দেখবে। আমি যে তথ্যটা মাঠ পর্যায়ে থেকে আসছিলাম যে জুলাই আন্দোলন বা জুলাই যে বিপ্লব, সেটিকে পুঁজি করে আপনি আর্থিক লেনদেনের একটা সুযোগ নিয়েছেন বলে অনেকে অভিযোগ করেছেন। সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা হচ্ছে যে ভুল বোঝাবুঝির কারণে মানুষের সমাজের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে গেছে। আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আবার যদি 10-12 জন্মগ্রহণ করি, আচ্ছা, আমাকে সারা জীবন তারা, আমি যদি কোনো কর্ম করে নাও খাই, তারা আমাকে চালাইতে পারবে। ওই ক্যাপাবেল আমার বংশের আছে। আচ্ছা, আচ্ছা। তো জুলাইকে পুঁজি করে আমার যে আমার জীবনটা চালাইতে হবে বা ওইখান থেকে আমি কোনো স্বার্থ দেখব, এটা আসলে স্পষ্টই আসে না। যেহেতু জুলাইয়ের রাজপথে আমি আমার চোখের সামনে রক্ত দেখছি, আমার ভাইরে মারা যেতে দেখছি, জি। আমি আমার নিজের ব্লাড রাজপথে ছাড়ছি। সো আর যাই করি না কেন, এই জুলাইকে বেচা কিনা করে হচ্ছে যে আমি আমার জীবনকে চালাইবো না। কারণ হচ্ছে যে আমার কাছে ওই যে রক্তের দামটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অভ্যুত্থানের যে আদর্শ এটাকে ধারণ করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত বেশি সময় দেওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময়। এই একটা কথাই বলবো যে আপনার যে শত্রুপক্ষ রয়েছে তাদের সম্পর্কে আপনি ২-১ বাক্যে কি বলবেন? এই জায়গা থেকে হাদি ভাইয়ের একটা কথা মনে পড়ে আর কি, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই আর কি। তারা হয়তো আমার সাথে মেশার ওই সুযোগটা পাই নাই, ওই কারণে আমাকে শত্রু হিসেবে কাউন্ট করতে পারতেছে আর কি। আমি আমার নিজের প্রতি এটুকু আত্মবিশ্বাস আছে, আমাকে যারা অপছন্দ করে তারা যদি একটা দিন আমাকে দেয়, একটা দিন আমার জন্য মোর দেন এনাফ। আমি তাদেরকে এইটুকু কনভিন্স করতে পারবো, তারা আমাকে নিয়ে যে ভুল বোঝাবুঝিগুলো তাদের সৃষ্টি হয়েছে, এটা থাকবে না। এই আন্দোলনে আমি মারাও যাইতে পারতাম। তো আমার সৌভাগ্য, আমি জীবিত আছি, আমি আন্দোলন পরবর্তী জীবনটা লিড করতে পারতেছি। এটাই তো আমার বড় পাওয়া, এর থেকে তো আর কোনো পাওয়া হইতে পারে না। তো টাকা লেনদেনের যে বিষয়, আমি আপনার মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে চ্যালেঞ্জ করতে চাই, যদি এই বাংলাদেশের মানুষ 1 টাকার দুর্নীতি বা আর্থিক লেনদেনের বিষয় প্রমাণ করতে পারে, বাংলাদেশের সাংবিধানিক আইনানুগভাবে যে সর্বোচ্চ শাস্তি, এটা আমি মাথা পেতে নিব। তবে জুলাই পরবর্তীতে আমি বিভিন্ন সুযোগ সুবিধা নিছি, এটা আমার স্বার্থে না, এটা আমার ফটিকছড়ির মানুষের স্বার্থে। আচ্ছা, আচ্ছা। ফটিকছড়ির মানুষ যে কোনো বিষয়ে আমার কাছ থেকে সহযোগিতা চেয়েছে, যদি আমার সাধ্য অনুযায়ী সেটা ন্যায়সঙ্গত জায়গা থেকে সহযোগিতার করার মতো অবস্থান ছিল, সেটা আমি করেছি। পরিচয়ের মানুষের সাথে আমরা মেডিকেল সংস্কার আন্দোলন নিয়ে কাজ করেছি, পরিচয়ের মানুষের সাথে আমরা চট্টলা চাকায় এসি বাস দিয়ে কাজ করেছি,
সবগুলাই করছি হচ্ছে যে জুলাই আন্দোলনের পরবর্তীতে মানুষের সাথে, নিজের সাথে কোনো কিছু পাইনি। তো মানুষ হয়তো আপনার হাসিটা মনে রাখবে না, আপনার উপকারটাও হয়তো মনে রাখবে না, কিন্তু মানুষ হয়তো এটা মনে রাখবে যে আপনার চরিত্র, আপনার সততা, আপনার সৎ থাকার যে বিষয়টা। অন্ধকার যতই হোক না কেন একটুখানি আলো আপনাকে পথ দেখাতে হচ্ছে যে অনেকটা বেশি সাহায্য করবে আর কি, বা এটা আমার ক্ষেত্রে অনেকটা বেশি সাহায্য করে আর কি। 24 হয়তো কোনো কারণে আমি আমার জীবনটা দিতে পারি নাই, বাট 24 পরবর্তীতে রাষ্ট্রের সাথে আমি আমার জীবন দেওয়া যদি প্রয়োজন মনে হয়, আমি জীবন দিতে প্রস্তুত। গণহত্যাকারীর সাথে যাদের সম্পৃক্ততা ছিল না, তারা হচ্ছে যে উন্মুক্তভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারবে। হ্যাঁ, হোক সে আওয়ামী লীগ। আমরা শুধুমাত্র তাদের বিচার চাই যারা এই গণহত্যাকারীদের সাথে সহযোগী ছিল এবং সংযুক্ত ছিল। তো সে জায়গা থেকে আওয়ামী লীগের সম্পৃক্ততা বা কমিউনিকেশনের বিষয়টা, আমার মনে হয় না যে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টা এখানে ভালোভাবে ফুটে আসবে আর কি। যদিও সম্পৃক্ততা থেকে থাকে এই বিষয়ে, আমি তো স্রোতের বিপরীতে গিয়ে হচ্ছে যে এই আন্দোলনের রাজপথের নেতৃত্ব প্রদান করছি, আমার অংশগ্রহণ ছিল আর কি। আন্দোলনের সম্পৃক্ততা এবং আওয়ামী লীগের মানুষদের সাথে সম্পৃক্ততা, এটা টোটালি ডিফারেন্ট আলাপ আর কি। তো আন্তরিকতার যে বিষয়টা, এটা অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমি মাঝে মাঝে ভেঙে পড়ি আর কি, কিছু মানুষের প্রতি অনেক আক্ষেপ আমার। মানে সমাজের মধ্যে আসলেও এমন নিকৃষ্ট প্রজাতির মানুষ থাকে যে আপনি আমার কারণে আমার বাপ মাকে দায়ী করছেন, আমার কারণে আমার পরিবার নিয়ে কথা বলছেন। এটা আসলে মেনে নেওয়া যায় না আর কি। আমি আপনার কাছে খারাপ হইতে পারি, আমি সমাজের কাছে খারাপ হইতে পারি, কিন্তু আমার বাপ মা কি অপরাধ করছে? আমার বাপ মাকে নিয়ে কেন আপনি কথা বলবেন আর কি? সো আলোচনা সমালোচনা করবেন, এটা স্বাভাবিক, এটা করেন, এটাতে আমার কোনো আপত্তি নাই। আপনি গঠনমূলক সমালোচনা করেন, তাও আমার আপত্তি নাই। কিন্তু আপনি যখন ভিত্তিহীন সমালোচনা করবেন, অযৌক্তিক সমালোচনা করবেন, তাও আবার আমার বাপ মা নিয়ে, এটা আসলে সন্তান হিসেবে আমাকে খুব ভাবায় আর কি, অনেকটা আটকায় আর কি। আমি সন্তান হিসেবে আমার বাপ মাকে কথা শোনাবো, এটা আসলে মেনে নিতে পারি না। এটা খুবই কষ্টদায়ক। আহ, আপনার যদি আমার প্রতি কোনো ক্ষোভ থাকে, আমার প্রতি কোনো আক্ষেপ থাকে, আপনি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করেন, এটাতে আমার বিন্দু পরিমাণ আক্ষেপ নাই, আমার আমার বিন্দু পরিমাণ কিছু বলবো না। আপনি প্রয়োজনে আপনি আমার জীবনটাই নিয়ে নেন, আমি আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার বাপ মা নিয়ে আপনি কথা বললেন না প্লিজ, আমার পরিবার নিয়ে কথা বললেন না। আমি এখনো পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই, এবং ভবিষ্যতেও করব না। ওই পারিবারিক শিক্ষাটা আমি পাই নাই। কিন্তু আপনি যখন আমার বাপ মা নিয়ে কথা বলেন, আমার পরিবার নিয়ে কথা বলেন, তখন গিয়ে হচ্ছে যে আমার ভিতরে একটা প্রশ্ন জাগে যে আপনার পারিবারিক শিক্ষাটা কেমন ছিল, বা আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন আর কি। তো কারো পরিবার নিয়ে কথা বলা, এটা তো পারিবারিক শিক্ষা হইতে পারে না। সর্বশেষ আমি বলতে চাই, জুলাই শুধু একটি মাস নয়, এটি একটি প্রজন্মের আত্মত্যাগ, সাহস এবং দায়িত্ববোধের প্রতীক। শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা তখনই হবে যখন আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সো শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়, এটা আমাদের সবার প্রতিজ্ঞা হওয়া উচিত।